আইলিভ সাকসেস স্টোরির গল্পটা ঠিক এরকম যে আমি স্বপ্নকে সার্থক করতে পেরেছি, কিন্তু এখনো ছুঁয়ে দেখতে পারিনি সেই স্বপ্নকে। ঠিক এরকম এক সাকসেস স্টোরি এখন, এরকম এক মানুষের কথা এখন রাতুল পণ্ডিত, যারও কিন্তু সরকারি চাকরির প্রস্তুতি শুরু হয়েছিল আইলিভে। কিন্তু কেন বললাম যে এখনো সে ছুঁয়ে দেখেনি? সে ওয়েস্ট বেঙ্গল পুলিশে সাব ইন্সপেক্টর পদে সে কিন্তু চাকরিটা পেয়ে গেছে, কিন্তু এখনো তার জয়েনিং হয়নি। ঠিক কি অনুভূতি এই মুহূর্তে রাতুল পণ্ডিতের, জানুন তার থেকে। স্যার অনুভূতি তো এইভাবে বলা মানে বোঝা যাচ্ছে না, মানে কি বলবো, যবে রেজাল্ট বেরিয়েছে মানে সেই তখন থেকে এই এখন পর্যন্ত মানে আমি বুঝতেই পারছি না যে আমি সরকারি চাকরি পেয়েছি, মানে কিছু বোঝাই যাচ্ছে না আর কি। বাড়ির লোক কতটা বুঝছে? বাড়ির লোক কি বলছে? মা তো প্রথম যখন শুনলো তখন তো কেঁদেই ফেললো, বাবা দাদা ভাই সবাই ভীষণ খুশি, কারণ দীর্ঘদিন ধরেই তো হচ্ছে। 2018 সালে আমি আইলিভ ভর্তি হয়েছি, 2018 সাল থেকেই আমি প্রিপারেশান নিচ্ছি, এবার বর্তমানে এই সাকসেসটা পেয়েছি। 2018 থেকে প্রায় 2020 সেই সময়, তারপরে কোভিডের লড়াই আমাদের সবার সামনে, ঠিক সেটা পেরিয়ে গিয়েই আপনার চাকরির পরীক্ষা। হ্যাঁ স্যার। তো আপনার এই যে চাকরির পরীক্ষা, তার প্রস্তুতিটা ঠিক কিভাবে চলেছে? স্যার আমি আইলিভে WBCS এ ভর্তি হয়েছি। স্যারেদের সম্পর্কে কোনো কিছু মানে প্রশ্নই ওঠে না বলার, মানে এত সুন্দর গাইডেন্স আমি কোথাও, মানে সবথেকে বড় কথা স্কেডিউল একটা ক্লাস থাকে, তো ওর বাইরে যদি আমার কিছু প্রয়োজন হয় সেটা নির্দ্বিধায় মানে ব্যবস্থা করে, সেদিন যদি সম্ভব না হয় পরে কোনো সময় ব্যবস্থা করে, কিন্তু ভীষণ হেল্পফুল। স্যারেদের সম্পর্কে যদি না বলি তাহলে মানে আমার কম বলা হবে না। অবশ্যই তারা তো পথ দেখিয়েছে, তারা পথটাতে পৌঁছে দিতে পাশে থেকেছে। তো আমি বলতে চাইছি যে স্টেপস গুলো যদি আপনি একটু বলেন। স্যার আমার ব্যক্তিগত মত, আমি যেটা মনে করি, আপনি কেউ যদি WBCS এ পড়াশোনা করে, WBCS পড়াশোনা করলে আমার ব্যক্তিগত মত পুরোপুরি সেই রাজ্য সরকারের WBCS এর লোয়ার লেভেলে যে কোনো পরীক্ষা ক্র্যাক করবে ঠিকঠাক মতো, যদি WBCS পড়াশোনা করে। আমার ক্ষেত্রে পুরো সেম হয়েছে। আমি 2018 সাল থেকে প্রিপারেশান নিচ্ছি WBCS এর জন্য, এবং 2020 সালে লকডাউনেই ভালোভাবে ব্যবহার করেছি, মানে ওই সময়টা বেশ ভালোভাবে পড়েছি, বর্তমানে এই অবস্থায় এসেছি। আপনার পরিবারের কথা একটু জানতে চাই। পরিবার বলতে আমার বাবা প্রথমত জরি শিল্প ছিল, 2012 সালের পর থেকে জরি শিল্প উঠে গেল, তারপর থেকে ওই কিছু মাছের ব্যবসা নিয়ে ওই টুকটাক চলে যাচ্ছে। তারপর আমি টিউশন করতাম, ওই টিউশন এর মাধ্যম দিয়ে যতটা হয়। আমার ভাই সিভিক ভলেন্টিয়ারে আছে, দাদা ওই টুকটাক আমাদের ওখানে দর্জি হয়, এরকম টুকটাক মানে টুকটাক মতো ওইভাবে চলে যাচ্ছে আর কি। এই সাকসেসটাতে পরিবারের একটা অন্যরকম আশার আলো হিসেবে কিভাবে দেখছেন? স্যার আমি আমার ফ্যামিলিতে প্রথম মাধ্যমিক দিয়েছি, এবং আপাতত আমিই প্রথম মানে আপাতত এই সাকসেসটা পেয়েছি। এখনও জয়েন করিনি, ঠিকঠাক মতো বলতে পারবো না কতটা কী, কিন্তু আমি আমার পরিবারের মানে প্রথম চাকরি অ্যাচিভ করেছি। পরিবারে ভীষণ খুশি সবাই, ভীষণ খুশি। আপনার এলাকায় এই যে বললেন আপনার পরিবারের প্রথম আপনি মাধ্যমিক দিয়েছেন, আপনার এলাকার কথা যদি একটু বলেন। স্যার আমার এলাকা বলতে খুব একটা, আমি ফ্র্যাঙ্কলি বলছি, মানে খুব একটা যে এডুকেটেড ফ্যামিলি, মানে সোসাইটিটা খুব একটা এডুকেটেড সোসাইটি নয়, মানে ওই জাস্ট পড়তে হয় স্কুলে যেতে, সেরকম মানে কোনো প্রপার শিক্ষিত ছেলেমেয়ে আপনি পাবেন না আর কি। কেন? সেটা কি শুধু আর্থিক কারণ নাকি উদ্যোগের অভাব? স্যার এইটা আমি যদি বলতে পারি, মানে আমাদের ওখানে না একটু মানে বাচ্চা ছেলেমেয়েরা না বেশি দর্জির কাজে, অর্থাৎ কাঁচা পয়সার বসে বেশি ইন্টারেস্টেড, পড়াশোনার মধ্যে অত ইন্টারেস্টেড নয়, সেক্ষেত্রে এটা বলা যেতেই পারে আর কি। কিন্তু তার মধ্যে থেকে আপনি পড়াশোনার দিকে একটা ঝোঁক ছিল, আপনি 100 বার আমার মায়ের বরাবরের ইচ্ছা ছিল, আমি প্রথম থেকে মোটামুটি পড়াশোনা করতাম আর কি, আর মায়ের একটা স্বপ্ন ছিল যে আমার ছেলে কিছু একটা হবে বড় হয়ে, সেই হিসাবে বর্তমানে এখানে। এখনো প্রথম স্বপ্নকে ছুঁয়ে দেখা হয়নি, একটু জাস্ট সময়ের অপেক্ষা, কিন্তু এর পরের স্বপ্নটা কি? স্বপ্ন প্রতিদিন বাড়তে থাকে। পরের স্বপ্ন অবশ্যই WBCS গ্রুপ বি ডিএসপি। আজকের স্টুডেন্টদের মধ্যে যে কোনো প্রিপারেশন বা টার্গেট ফিক্সেশনের ক্ষেত্রে কোথায় প্রবলেম ধরা পড়ে? প্রথম আমার যেটা মনে হয় এখন, মানে যারা সিরিয়াস হয় না, সিরিয়াস হতে হয় পড়াশোনা, সিরিয়াস না হলে কখনোই কিছু অ্যাচিভ করা যাবে না। ওই হচ্ছে হবে এই জিনিসটা করলে হবে না। ভালোভাবে পড়বো মানে ভালোভাবেই পড়তে হবে, যেটা বুঝবো না মানে বুঝতেই হবে, এটা করতে হবে। এমন একটা কথা শুনলাম, আমি আমার কথা হারিয়ে ফেললাম, যে
হয়তো ডবল বয়সে দাঁড়িয়ে আছি, কিন্তু সেইখানে দাঁড়িয়ে এত সুন্দর করে একটা বিষয়কে বলা যে বুঝিনি তো বুঝতেই হবে, তাহলে এই জায়গাটাতে অভিভাবকদের ভূমিকা কতটা? অভিভাবকদের আমার মা তো খুব একটা শিক্ষিত নয়, সেক্ষেত্রে আমি মা তো সবসময় পাশে ছিল, মানে ছোটোবেলা থেকে পড়াশোনা করিয়েছি, এই লাইনে এসেছে। তারপরে আমি আইলিপ থেকে অবশ্যই অনেক সাহায্য পেয়েছি, অনেক রকম সাহায্য পেয়েছি। যে জিনিসটা বুঝতে পারিনি স্যারেরা বলেছে, মানে যথেষ্ট ভালোভাবে বলেছে। আমি হয়তো একই টপিক বারবার বলছি, স্যারদের মধ্যে বিরক্তি ভাবটা আসছে না, স্যারা কিন্তু বারবার বলেছে। আমি হয়তো এক সপ্তাহ আগে কথা কোনো একটা টপিক যে বলে হয়তো এক সপ্তাহ পরে ভুলে যেতেও পারি, মানে অতটা হয়নি, তারপরের সপ্তাহে স্যারেরা আবার মানে সেটা রিপিট করেছে আর কি, কোনো সমস্যা না। আপনি এমনি নর্মাল এডুকেশন কোন সাবজেক্টে করেন? জিওগ্রাফিতে মাস্টার্স করেছি। জিওগ্রাফিতে মাস্টার্স করছেন, কিন্তু যখন আপনাকে এই পরীক্ষার জন্য আসতে হলো, আপনার অনেক সাবজেক্ট নিয়ে আপনাকে নিজেকে তৈরি করতে হলো, এই বিষয়টা নিয়ে যদি মানে তৈরি করতে পারে, মানে আমি জানি যে আমাকে 2018 সালে ভর্তি হয়েছে, মানে আমাকে চাকরি পেতেই হবে, চাকরি পেতে হচ্ছে যে কোনো চাকরি। তারপরে ঠিক 2019 সাল থেকে ডব্লিউবিপি এসআই বেরোলো, এই তখন থেকে আমি টার্গেট ফিক্সড করলাম যে আমাকে পেতেই হবে, আর পেতে হবে মানে পেতেই হবে। এই যে মোটিভটা, এই মোটিভটা আমি সাকসেসের দিকে নিয়ে গেছে। এই যে আলাদা আলাদা সাবজেক্ট, আপনি জিওগ্রাফির কিন্তু সায়েন্স রিলেটেড কিছু বিষয় এসছে কখনো, এই সাবজেক্টগুলোর জন্য কিভাবে প্রস্তুতি, কোন পয়েন্টটাতে ফোকাস হওয়া উচিত? পয়েন্টটা ফোকাস বলতে আমার একটা মানে মোটামুটি একটা গুণ আছে বলতে পারেন। আমি যেটা মানে সায়েন্সটা নয়, আমি জানি একটু দুর্বল, সেক্ষেত্রে আমি সায়েন্সটা বেশি সময় দিতাম। আমি জিওগ্রাফি অনার্স, মানে জিওগ্রাফিটা অতটা বেশি পড়তাম না। তাছাড়া আমার এমনি হিস্ট্রি আর কনস্টিটিউশন পড়তে ভীষণ ভালো লাগে। আমি বরঞ্চ এই কনস্টিটিউশন আর হিস্ট্রিতে বেশি মার্কস মানে তুলতে পারি আর কি, এরকম ব্যাপার হয়ে গেছে, মানে খুব ভালোবাসি আর কি। যেহেতু টার্গেট ডাব্লিউবিসিএস তাদের কাজের পরিধিটা আমরা সবাই জানি অন্যরকম, নিজের এলাকা নিয়ে কোনো একটা ভাবনা কি কখনো মাথায় কাজ করে? আমার একটাই ভাবনা, আমার সোসাইটিকে এডুকেটেড করতে হবে, এইটাই আমার ভাবনা, আর কিছুই নয়। ওই ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট ওই জিনিসটা থেকে আমার মনে হয় এডুকেশনাল ডেভেলপমেন্ট বেটার, আমার ব্যক্তিগত মত। কি বলবে ওভারঅল স্টুডেন্টদের আজকের জেনারেশন? লেগে থাকো, একদিন হবেই। অভিভাবকদেরও বলবো আপনারা পাশে থাকবেন স্টুডেন্টদের, প্রেশার ক্রিয়েট করলে হবে না, ওনাদের খালি স্টুডেন্টদের থেকে জানতে হবে তাদের স্বপ্নটা কি, সেই স্বপ্নের দিকে পাশে দাঁড়াতে হবে, আর একটা সঠিক গাইডেন্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।